শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনো উঠছে ধোঁয়া। ভয়াবহ আগুনে বহু ব্যবসায়ীর স্বপ্ন পড়ে ছাই। পরপর বড় আগুন নাশকতা কিনা খতিয়ে দেখার আহ্বান রাজনৈতিক নেতাদের। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, চলছে তদন্ত, বিবৃতিতে সরকার। জলবায়ু পরিবর্তনে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোপণ হচ্ছে 1 লাখ তাল গাছ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি সানিম রিধা। ভয়াবহ আগুনে পুড়ে ছাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সাথে ছাই হয়েছে বহু ব্যবসায়ীদের স্বপ্ন। থমকে গেছে কয়েক হাজার মানুষের প্রবাস যাত্রা। 7 ঘন্টা বিমান ওঠানামা বন্ধ থাকার পর রাত থেকে ফের সচল হয়েছে বিমানবন্দরের কার্যক্রম। তবে কার্গো ভিলেজ থেকে এখনও ধোঁয়া উঠছে। আরও জানাচ্ছেন আজহার লিমন ও রাজু আহমেদ। কে ভেবেছিল কবে বিমানবন্দরের মতো বিশেষ সংরক্ষিত এলাকায় এমন ছোবল দেবে সর্বগ্রাসী আগুন। সিনেমার মতো দেখতে কুণ্ডুলি পাকে উঠছে কালো ধোঁয়া। সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ছড়িয়ে পড়ছে দমকা বাতাসে। পুড়ে যাচ্ছে আমদানি পণ্য, অফিস, দপ্তর। চোখের সামনেই ছাই হয়ে যাচ্ছে আকাশপথে আমদানি রপ্তানির প্রধান হাব কার্গো ভিলেজের আমদানি টার্মিনাল। এইটা আমাদের কাছে রহস্যজনক বলবো না, কিন্তু এটা না বলেও কিছু বলার নেই। প্রচেষ্টারও তো কম ছিল না। একযোগে আগুন মোকাবেলায় ফায়ার ব্রিগেডের 37 ইউনিট, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিমান বাহিনীর বিভিন্ন বিভাগের 5 শতাধিক সদস্য, আনসার, বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও। কিন্তু সবাই মিলেই এই আগুনকে বাগে আনতে কেটে গেছে 7 ঘন্টা। কিন্তু আগুন জ্বলছিল এর পরেও। চোর পুলিশ খেলার মতো সারা রাত ধরে ফায়ার সার্ভিস এবং আগুনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। এখন রাত প্রায় 2টা 12 ঘন্টা পরও দেখতে পাচ্ছি যে এই কার্গো ভিলেজের বিভিন্ন দপ্তর থেকে এখনও দাও দাও আগুন জ্বলছে, যেখানে এখন ফায়ার সার্ভিস পানি নিক্ষেপ করছে। এবং এইভাবে কিছুক্ষণ আগেও যখন পানি নিক্ষেপ করছিল ফায়ার সার্ভিস, তখন আগুন কিছুটা কমে এসেছিল, কিন্তু তারা কাজ বন্ধ রাখার পর আবারও আগুন জ্বলতে শুরু করে। এভাবে এই কুরিয়ার সেকশন থেকে শুরু করে প্রতিটি ইউনিটের বিভিন্ন দপ্তরে রাত অবধি আগুন জ্বলতে দেখা গেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় কার্গো ভিলেজের রপ্তানি অংশে আগুনের ছোঁয়া লাগেনি। তবে সকাল অবধি তারা জানাতে পারেনি আমদানি অংশ কতটা পড়েছে। আমদানিকারকদের একজন আহসান পাটোয়ারি মধ্যরাত পেরিয়ে তখনও আশা করছেন আগুন লাগার ঠিক আগ মুহূর্তে খালাস হওয়া তার শিপমেন্ট হয়তো আগুনে পড়েনি। উনি আমার চাচা, উনি এখন কি করবে দিশাহারা হয়ে গেছে। এখন উনি বাড়িতেও যাচ্ছে না। এখন রাত বাজে প্রায় 1টা, এখন পর্যন্ত উনি এখনো স্ট্যান্ডিং দাঁড়ায় আছে। এটা ঠিক এই আগুন এমন একটা সময় লাগলো যখন বাংলাদেশকে দেয়া কার্গো সুবিধা ভারত বন্ধ করে দেবার পর গেল 6 মাস ধরে কার্গো খাতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এবং বিশাল কার্গো টার্মিনালের কুরিয়ার সেকশনের আগুন কিভাবে দুর্দমনীয় গতিতে ইন্ডাস্ট্রিয়াল, গার্মেন্টস, কমার্শিয়াল, প্রযুক্তি সরঞ্জামের মতো ডেঞ্জারাস ইউনিট, ফার্মাসিউটিক্যাল কিংবা একদম ভিআইপি লাউঞ্জ লাগোয়া বিশেষ ইউনিট পর্যন্ত পৌঁছে গেল তারও সদুত্তর মেলেনি এখনও। দেশের প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ করেছে নাশকতার ষড়যন্ত্রে নিয়ে উদ্বেগ। কিন্তু আসলে কি ঘটেছে তার উত্তরে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বাতাসের চেয়ে আর কাউকে বেশি দায়ী করতে দেখা যায়নি সংস্থাগুলোকে। কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলোকে প্রত্যেকটাকেই ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। অবশ্য এই ঘটনার কারণ উদ্ঘাটন, ক্ষতি নিরূপণ ও ভবিষ্যতের পথরেখা তৈরির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এনবিআর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গভীর রাত অবধি দফায় দফায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করা বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সত্য জানতে তারা এই তদন্ত কমিটির উপরই ভরসা করছেন। আমার মনে হয় প্রিম্যাচিওর। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা।
আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন। চাপা কিংবা চোখে দেখা আগুন কিংবা কুণ্ডলি পাকানো এই ধোঁয়ার মধ্যে সারা রাত ধরে এভাবে সজাগ থাকতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগকে। এভাবে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অন্যরকম এক রাত কেটেছে যাত্রী টার্মিনালও। সেখানকার খবর জানবো আমরা সহকর্মী রাজু আহমেদের কাছ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যখন দাউ দাউ করে জ্বলছে আগুন, তখন প্রবাস যাত্রার অনিশ্চয়তায় কপালে চিন্তার ভাঁজ হাজারো যাত্রীর। বিমানবন্দরের আকাশের কালো ধোঁয়া যত উড়েছে ততই ভোগান্তি বেড়েছে যাত্রীদের। 9টার পরে থেকে ফ্লাইট শিডিউল ঠিক করবে, আমার শুনে মনটা অনেক ভরে গেছে। সমস্ত লোকই এখন বিপদগামী আর কি, যেটা বলা হয়েছে সবাই চিন্তার দ্বারা টেনশনের মধ্যে আছে সবাই আমরা। কারো কারো বিদায়ের বেদনা রূপান্তর হয়েছে কর্মহারানোর চাপা আতঙ্কে। আগুনের ভয়াবহতায় দুপুর থেকে বন্ধ হয়ে যাওয়া সব ধরনের ফ্লাইট রাত 9টায় ওঠানামা শুরু করলেও বাতিল হয় অনেকের যাত্রা। অনেকের অপেক্ষার প্রহর বাড়ে 5 থেকে 7 ঘন্টা। আমার ফ্লাইট আজকে রাতে 2টা বাজে ছিল সৌদি এয়ারলাইন্স থেকে, তারপরে এটা শিডিউল চেঞ্জ করে তারপরে দিয়েছে আগামীকাল সকাল 10:55 কাতার এয়ারলাইন্সে আমার ফ্লাইট দিয়ে দিয়েছে। আগুন ধরার কারণে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল করে দেয়। প্রথমে বলে নাই, অনেকক্ষণ পর আমাদের ঘুরানো কারণের পর আমাদের রাত 11টার সময় বাই করে দেয় আর কি। এদিকে অগ্নিকাণ্ডের দিনের পরের তারিখে যাদের যাত্রা তারাও শঙ্কিত উড়াল নিয়ে। শুধু বিদেশ নয়, দেশে আসতেও ভোগান্তিতে পড়ে অনেকে। ফ্লাইট অগ্নি সংযোগের জন্য মিস হইয়া আবার রাত ভোর 5টায় দিছে। এখন তো আশা করি বিপর্যয়ের মধ্যে আছি। এখন রাত্রে ফ্লাইট কয়টার দিকে হয় তা তো জানা নাই। গেলে বলতে পারবো আর কি কয়টা বাজে ফ্লাইট হবে, কি আসে বিষয়, আজকে কি ফ্লাইট দিবে না বলতে পারি না এখনো। আগুনের আতঙ্ক আর বিদায়ের বেদনায় এক হয়ে প্রবাস যাত্রার কষ্ট বাড়িয়েছে যাত্রীদের। তবে তাদের প্রত্যাশায় এই ভোগান্তি যেন প্রভাব না ফেলে তাদের কর্মে। শত বাধা পেরিয়ে তারা যেতে চায় বিদেশে, অবদান রাখতে চায় দেশের রেমিটেন্সে। রাজু আহমেদ, এখন, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সবশেষ অবস্থা জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন যে কার্গো ভিলেজের এখন আগুন পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা, আর বিমানবন্দর এলাকার সবশেষ পরিস্থিতি কি? সানি, যদি জানাতে চাই যে সারা রাত ধরেই আমরা এখানে তথ্য সংগ্রহ করছিলাম এবং এখন পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নির্বাপনে আসেনি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা যারা আছেন এখানে তারা বলছেন যে আগুন নির্বাপনের চেষ্টা তারা করছেন। তবে ভিতরে যেহেতু বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, বিশেষ করে পারফিউম জাতীয় যে পণ্যগুলো রয়েছে বা এই জাতীয় যে পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলো থেকে হামেশাই কিন্তু আগুন জ্বলে উঠছে এবং সেই আগুন জ্বলে ওঠার পরপরই মূলত ফায়ার সার্ভিস কর্মীরা সেগুলো নিভানোর কাজ করছে। এবং ভিতরে জানিয়ে রাখবো যে আমদানি কার্গো কমপ্লেক্স, অর্থাৎ এই যে কার্গো ভিলেজটি রয়েছে, এই ভিলেজের বিভিন্ন অংশ দিয়ে কিন্তু এখন পর্যন্ত কালো ধোঁয়া বের হচ্ছে। বিশেষ করে যদি বলতে চাই যে আমদানি কার্গো কমপ্লেক্স যেটি রয়েছে সেটির উত্তর সাইড যেটি রয়েছে সেই সাইডটি দিয়ে বেশ ধোঁয়া কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে বের হচ্ছে এবং এখানে একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, সেই গাড়িগুলো পানি নিয়ে আসছে এবং একটির পর একটি গাড়ি কিন্তু রিপ্লেস হয়ে সেখানে পানিগুলো সরবরাহ করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি পানির ট্যাঙ্ক আসে, সেটি দিয়েও কিন্তু এখানে পানি সরবরাহ করা হচ্ছে এবং দূর থেকেও এখানে পানি এনে ভিতরে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা যেমনটি বলছেন যে এখানে ভিতরে বেশ চাপা পণ্য রয়েছে, অর্থাৎ একটি ছোট জায়গায় অনেকগুলো পণ্য রয়েছে, ফলে এই পণ্যগুলো বের করা না গেলে, যেহেতু নিচে পানি এখন আস্তরণ পড়ে রয়েছে, তবে পণ্যের ভিতরে বেশ ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোতে কিন্তু ধোঁয়ার উৎপন্ন হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় যেটি জানানো হয়েছে, এই কক্ষগুলো যেহেতু ছোট ছোট এবং ভিতরে বাহির থেকে পানি দেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু জ্বালানা বা উপরের যে ফাঁকা অংশগুলো রয়েছে সেগুলোতে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই নিরাপত্তার স্বার্থে যেহেতু কয়েকটি লোহার জানালা তৈরি করা হয়েছে এখানে, সেই পানিগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ভেতরে প্রবেশ করছে না। বেশ কিছু জায়গায় কিন্তু তারা পানি দিতে বেশ বেগ পেতে হয়েছে বলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন। রাতভর যেটি দেখেছি আমরা, সারা রাত ধরে এখানে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করেছেন, বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে কাজ করছেন। সকালে
এখানে সেনাবাহিনীর বেশ কয়েকটি ইউনিট এসেছে। তারা যে প্রবেশদ্বারগুলো রয়েছে যেগুলো ভেঙে বা বিভিন্ন উপায়ে পানি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই প্রবেশদ্বারগুলোতে কিন্তু তারা কড়া নিরাপত্তা তৈরি করেছে। এবং সকালে আমরা দেখেছি যে 8 নম্বর যে গেট, মূলত সেই যে গেট দিয়ে কার্গো বা ভিআইপি অনেকে প্রবেশ করে থাকেন, সেই গেট দিয়েও কিন্তু বেশ কর্মী ভেতরে প্রবেশ করেছে। খুব সম্ভবত তাদের দিয়েই মূলত এই ভিতরের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বের করার কাজ করা হবে। তবে এখন পর্যন্ত যেহেতু ভিতরে সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করা যায়নি, সেই আগুনগুলো এখনও ভিতরে বিভিন্ন জায়গায় জ্বলে উঠছে। এবং আমরা রাত 3টা এবং 4টা দুই সময় কিন্তু ভিতরের, অর্থাৎ এই যে আমদানি কার্গো কমপ্লেক্স যেটি রয়েছে সেই কমপ্লেক্সের ঠিক মাঝখানে আমরা আগুন জ্বলতে দেখেছি। সেই আগুনগুলো কিন্তু প্রায় 20 মিনিট ধরে চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং পুরো এরিয়াটা যেহেতু অনেক বড় একটি জায়গা, এই জায়গায় বিভিন্ন জায়গায় হার হামেশাই আগুন জ্বলে উঠছে। আমরা বারবারই জিজ্ঞেস করেছি, যেহেতু আনুষ্ঠানিকভাবে কোনো তথ্যই মূলত ফায়ার সার্ভিস বা অন্য কোনো সংস্থার পক্ষ থেকে এখন থেকে দেওয়া হয়নি বা বেবিচকের পক্ষ থেকেও দেওয়া হয়নি, ফলে তারা অনানুষ্ঠানিকভাবে যেটি আমাদেরকে জানাচ্ছেন, বিভিন্ন উপকরণ রয়েছে যেগুলো আসলে দাহ্য পদার্থ রয়েছে, সেগুলো থেকে বিভিন্ন উপায়ে মূলত আগুন জ্বলে উঠছে এবং সেগুলো নির্বাপন করা হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত না ভিতর থেকে পণ্যগুলো বের করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কালো ধোঁয়া উঠতে পারে এবং লাগাতার পানি সরবরাহের যে বিষয়টি সেটি কিন্তু এখানে রয়েছে। আর সেই সঙ্গে জানাবো যে গতকাল রাত থেকে বেশ কিছু ফ্লাইট কিন্তু বাতিল করে সেই ফ্লাইটের যাত্রী যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ডেটে তাদেরকে নতুন টিকিট দেওয়া হয়েছে এবং নতুন ফ্লাইটের শিডিউল দেওয়া হয়েছে। কেউ 22, 23, 24 তারিখ পর্যন্ত কিন্তু যে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত যে ফ্লাইটগুলো ওঠানামা করতে পারেনি বা যে যাত্রীগুলো যেতে পারেনি তাদেরকে কিন্তু বিভিন্ন ফ্লাইটের টিকিট এবং বিভিন্ন শিডিউলে দেওয়া হয়েছে। ফলে এতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেকেই কিন্তু দুর্ঘটনার এই পরিস্থিতিতে মেনে নিয়েছেন। তবে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন তাদের কর্মস্থলে এই প্রভাবটি পড়তে পারে বলে কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করেছেন। রাতভর বিমানবন্দরে অপেক্ষাকৃত যাত্রীদের ভিড় ছিল, আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা বেশ শঙ্কিত আসলে তাদের কর্মস্থলে এই অগ্নিকাণ্ডের প্রভাব পড়ে কিনা। তো এখনকার পরিস্থিতি যদি জানাতে চাই, এখানে এখন পর্যন্ত পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস কর্মীরা, বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে তারা কাজ করছে। এখানে পল্লবী স্টেশন সহ বিভিন্ন স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন, ব্রিগেডিয়ার যারা রয়েছেন তারা কাজ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ এবং পুলিশ এবং একই সঙ্গে র্যাবের সদস্যরা কাজ করছেন। তো এই ছিল আসলে আমার কাছে এই বিমানবন্দরের কার্গো আমদানির যে কমপ্লেক্স রয়েছে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সে ঘটনার সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজু। শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা এখনও বের হচ্ছে কালো ধোঁয়া, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাবে অচল অবস্থা দেখা দেয় দেশের বিভিন্ন বিমানবন্দরে। তবে শাহজালাল কার্যক্রম শুরু হওয়ার পর অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হয়। বিস্তারিত প্রতিবেদনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় 8টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পাশাপাশি আটকা পড়ে ঢাকাগামী 4টি ফ্লাইট। 8টির মধ্যে 2টি চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর 6টির মধ্যে একটি ব্যাংকক থেকে আর একটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল। এসব ফ্লাইটের প্রায় 1300 যাত্রী প্রথমে রানওয়েতে, তারপর ওয়েটিং লাউঞ্জে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে সময় মতো ঢাকায় যেতে না পেরে টিকিট বাতিল করেন কেউ বা অপেক্ষা করেন 7 থেকে 8 ঘন্টা। এর মধ্যে যেসব ফ্লাইট ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল সেসবের কয়েকটি শিডিউল দেয়া হয়েছে কয়েকদিন পর। দীর্ঘ অপেক্ষার শেষ হয় রাত 9টার পরে। শাহজালালে আগুন নিয়ন্ত্রণ এলে শুরু হয় আটকে পড়া ফ্লাইটগুলোর উড্ডয়ন। তবে অনেকে টিকিট বাতিল করায় রিফান্ড পেতে দুর্ভোগে পড়েন। 10টার দিকে ছিল, 10টাতে আবার প্রথমে ওরা বলছে যে ফ্লাইট হবে না, পরে এখন ফোন করছে এখান থেকে ফ্লাইট হয়েছে, এই যে এয়ারপোর্ট এখন ঢুকতেছে আর কি। এখন ক্যান্সেল হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে আর কি। দুপুর 2টা বাজে ঢাকায় মানে যাইয়া দেখি মানে শেষ, আর বিমান নামতে পারে নাই, ডাইরেক্ট আবার ব্যাক আইছি এখানে। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অচল অবস্থা দেখা দিলেও রাত 9টা 22 মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ছেড়ে যায়। এছাড়া সিঙ্গাপুর ও রিয়াদ থেকে আসা 2টি ফ্লাইট জরুরি অবতরণ করে। রাত 10টার পরপর ফ্লাইট 2টি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাশাপাশি একে একে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও।
এর আগে বিকেল ও সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমান, সিঙ্গাপুর ও মালে থেকে আসা আন্তর্জাতিক 3টি ফ্লাইট। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় সৈয়দপুর বিমানবন্দরে দুপুরের পর আর কোনো বিমান আসেনি। 6 ঘন্টা পর রাত 9টা 9 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি ফ্লাইট। ফ্লাইট ছিল 6টায় সন্ধ্যা, আমরা ওখান থেকে রওনা দিয়েছি 10:15টায়। এক্সপিরিয়েন্সটা হলো কি খুব বোরিং লাগছে, কিন্তু তারপরেও মানে পরিস্থিতির শিকারে থাকতে বাধ্য হওয়া লাগছে আসার জন্য। 9:20-এর দিকে আমাদেরকে জানানো হলো যে 1.5 ঘন্টা পরে ফ্লাইট যাবে, বাট তারও আগে ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। এদিকে ঢাকায় অপেক্ষমান থাকা 5টি ফ্লাইটের মধ্যে 2টির যাত্রা বাতিল করা হয়। বাকি 3টি রাত 11টার পর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে এবং পর্যায়ক্রমে ছেড়ে যায়। এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের অনেকেই টিকিট বাতিল করে। বাতিল হওয়া বিমানের যাত্রীদের সমন্বয় করে পরে ঢাকায় পাঠায় এয়ারলাইন্সগুলো। শোভন মাহমুদ খান, এখন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তারেক রহমান বলেন, জাতীয় স্থাপনায় এমন অগ্নিকাণ্ড জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি ঘটনার পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। অপরদিকে জামায়াতে ইসলামীর আলমগীর ডাক্তার শফিকুর রহমানও সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোকে সন্দেহজনক বলে মন্তব্য করেন এবং ষড়যন্ত্রের কোনো ইঙ্গিত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান। এছাড়া ইসলামী আন্দোলন, এবি পার্টি ও খেলাফত মজলিসও শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে সাম্প্রতিক কয়েকটি আগুনের ঘটনা গভীরভাবে তদন্ত চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে জানিয়ে বলা হয়, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করেছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবেলা করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। পথ হারিয়েছে ঋতুচক্র, বর্ষার জল গুলিয়েছে শরৎ, হেমন্ত আর শীতের ঘর। আকাশ জুড়ে মেঘেদের তর্জন গর্জনে রীতিমতো দুর্যোগে রূপ পেয়েছে খটখটে শুষ্ক বরেন্দ্র শহর। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের ঝুঁকি বেড়েছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। এমন অবস্থায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলার বরেন্দ্র এলাকায় রোপণ করা হচ্ছে 1 লাখ তালের গাছ। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। ভাদ্র পেরিয়েছে কবেই, আশ্বিনের এখন শেষ ভাগ। কোথায় ধুমুল আকাশ হবে ময়ূরকুণ্ঠী নীল, তা নয়, গোমরা মুখে চলে যত তর্জন গর্জন। পরিবেশবিদরা বলছেন, অনিয়মিত জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে প্রাকৃতিক বৈরিতা। খরা ও অতিবৃষ্টির সাথে বাড়ছে অস্বাভাবিক বজ্রপাতের ঘটনা। তাতে ফল ফসলের ক্ষতির সাথে প্রাণ হারাচ্ছে কৃষক শ্রমিক। বায়ুমণ্ডলের যে ইলেকট্রন শোষণে ব্যাপক ভূমিকা পালন করে এবং যে এলাকায় প্রচুর তাল গাছ থাকে সেই এলাকায় এই যে বজ্রপাত, লাইটনিং, এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যার ফলে পরিবেশ রক্ষায় এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্সের তালবাসের ভূমিকা অনেক বেশি। বরেন্দ্র অঞ্চল ভিত্তিক গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট স্কোয়ার ফাউন্ডেশন, ICDDRB আর স্থানীয় পত্রপত্রিকার পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, 2010 থেকে 2025 সাল পর্যন্ত রাজশাহীর বরেন্দ্র এলাকার 3 জেলায় বজ্রপাত হয়েছে অন্তত 567 বার। তাতে প্রাণ গেছে 399 জনের। এ অবস্থায় ধুধু বরেন্দ্র অঞ্চলে বজ্রপাতের পরিমাণ কমাতে বন বিভাগ ও পরিবেশ প্রেমীরা বাড়িয়েছেন গাছ লাগানোর পরিমাণ। এর অংশ হিসেবে বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সহযোগিতায় গোদাগাড়িতে লাগানো হয়েছে 1 লাখ তালের চারা। দেশের প্রকৃতি, জলবায়ু পরিবর্তন, ভারসাম্য
রক্ষা করার জন্য। এই কারণে আমরা যোগ দিয়েছি, যেহেতু আমাদের উপকার দেশের উপকার। তাল গাছ লাগাইলে উপকার আছে। তাল গাছের সব কিছুর পিঠা মিঠা 12 কেজি সব কিছু হাবি ঝাবি খাই। সর্বসকলে এটাই বলতে পারি যে তাল গাছ রোপণ করলে আমাদের বরন্দা এলাকায় অনেক উপকার হয়। আর প্রাকৃতিক বৈরিতা ঠেকানোর পাশাপাশি কৃষিকাজে উপকারিতায় গাছের পরিচর্যা করছে গ্রামবাসীরাই। এই জমিগুলোতে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়। এটার কারণে যে ভারী ধাতুগুলো আছে রাসায়নিকে, যেমন ক্যাডমিয়াম আছে, তো লেড আছে, তো এই ধরনের ভারী ধাতুগুলো আমার এই তাল গাছগুলো শোষণ করবে। এটা হচ্ছে তাল গাছের উপকারিতা। যে মাটি ক্ষয়রোধ এবং পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বরেন্দ্র অঞ্চলে যে প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, এটা রোধ করা। আশ্বিন মাস পার হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বর্ষা চলে যাচ্ছে, মানে শীতের মধ্যে বর্ষা ঢুকে গেছে, শীতের স্থায়িত্ব কমে গেছে, অতি বর্ষা হচ্ছে, কোনোবার অনাবৃষ্টি হচ্ছে। তো এইগুলো মূলত এই পুরো এলাকার প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর, জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইটার একটা কাউন্টার দিতে পারি আমরা, এবং এটার মূল উপায় আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে গাছ লাগানো। ইতিমধ্যে জেলার পানি সংকটে থাকা গ্রামগুলোয় 500-র বেশি তালগাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। আর বন বিভাগ বলছে বরেন্দ্র অঞ্চলে উষ্ণায়ন কমাতে প্রকল্প নিয়ে গাছের পরিমাণ বাড়াচ্ছেন তারা। রাস্তার ধারে যদি লাগানো হয় তাহলে এটা বহুমুখী উপকার। এর ভিতরে একটা উপকার হচ্ছে যে আপনার ধরেন শক্ত বা মাটিকে ধরে রাখে, জায়গা বেশি নেয় না। আমরা আশা করতেছি যে সমস্ত তালের চারা রোপণ করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা হয়তো এই ধরনের উদ্যোগ আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বন বিভাগ জানিয়েছে সামাজিক বনায়নের আওতায় চরাঞ্চলে 1 লাখ আর বরেন্দ্র এলাকায় তালবীজ লাগানো হয়েছে 50,000-এর বেশি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। 7 বছর ধরে বন্ধ রয়েছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। এতে পড়ে থেকে নষ্ট হচ্ছে মিলের কোটি টাকার যন্ত্রপাতি। অনেক শ্রমিক কাটাচ্ছেন বেকার জীবন। কর্তৃপক্ষ বলছে বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে মিলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। 1983 সালে সাতক্ষীরা শহরের মাগুরা এলাকায় 30 একর জমিতে স্থাপিত হয় সুন্দরবন টেক্সটাইল মিলস, যেখানে 2টি ইউনিটের সুতা উৎপাদনের দৈনিক সক্ষমতা ছিল 10,000 কেজি, আর এতে কর্মসংস্থান হয়েছিল কয়েক হাজার শ্রমিকের। কিন্তু জৌলুস স্থায়ী হয়নি। ক্রমাগত লোকসানে 2007 সালে ছাঁটাই করা হয় শ্রমিক ও কর্মচারী। পরে সার্ভিস চার্জ পদ্ধতিতে মিলটি সীমিতভাবে চালু রাখা হয়। এরপর 2017 সালে নারায়ণগঞ্জের ট্রেড লিঙ্ক লিমিটেড মিলটি ভাড়া নেয়, কিন্তু লোকসানের কারণে 2019 সালে আবারও বন্ধ ঘোষণা করা হয় সুন্দরবন টেক্সটাইল মিলস। আমি সুন্দরবন টেক্সটাইল মিলে চাকরি করতাম। আমাদের মিলি 1400 লোক ছিল। আমরা বন্ধ হওয়ার থেকে আমরা খুব কষ্টে আছি। দীর্ঘ 23 বছর 6 মাস চাকরির পরে 2007 সালে আমাদের মিলটা বন্ধ হয়ে যায়। মিলটা বন্ধ হওয়ার পরে আমরা খুব বেকার অবস্থায় আমরা জীবনযাপন করছি। আমরা চাই এই মিলটা চালু হোক, হয়ে সাতক্ষীরাবাসী তথা এই অঞ্চলের বেকারত্ব দূর হোক। 7 বছর ধরে কার্যক্রম বন্ধ থাকায় সিলগালা করে রাখা হয়েছে ইউনিটের মূল দরজা। মিলের যন্ত্রপাতিতে ধরেছে মরিচা, যাতে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। অথচ বেকার জীবন পার করছেন হাজারো শ্রমিক। এমনকি মিলকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজারের ব্যবসায়ীরাও পড়েছেন সংকটে। 81 সালের মাঝামাঝি থেকে সমস্ত লোক শ্রমিক হিসেবে এখানে নিয়োগ দেওয়া হয়, পার্মানেন্ট না, ডেলি হিসাবে। সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল চালু হলে নারী পুরুষ সবাই কাজ করতো, সবাই 3 শিফটে কাজ করতো, এবং এই এলাকার দোকানপাট ব্যবসা বাণিজ্য সাতক্ষীরা সর্বদিক দিয়ে উন্নয়ন হবে। এখন যদি আবার সুন্দরবন টেক্সটাইল মিল চালু হয় তাহলে আবার আল্লাহর রহমতে হয়তো আমাদের সাতক্ষীরার বাসীর দিক থেকে বাজার ঘাট হোক, হাট বাজার হোক, লোকজনের সমাবেশ হোক, সুন্দর পরিস্থিতি ফিরে আসবে। এর আগে সুন্দরবন টেক্সটাইল মিল চালু থাকায় আমাদের ভালো লোকজন আসা যাওয়ায় বেচা কেনা ভালো ছিল। এখন এই সুন্দরবন টেক্সটাইল মিল বন্ধ হওয়ায় আমাদের লোকজন নাই, আমাদের বাজার খুবই খারাপ। মিল কর্তৃপক্ষ বলছে টেকসই ও পরিবেশ বান্ধব শিল্প পার্ক নির্মাণে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে চুক্তি করা হচ্ছে। এতে দ্রুত সময়ের মধ্যে মিলটি চালু করার আশা কর্মকর্তাদের। বর্তমানে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় আমাদের মিলটি চলমান প্রক্রিয়াধীন আছে। আমরাও আশাবাদী আমাদের মিলটাও ইতিমধ্যে কার্যক্রম অনেকটা অগ্রসর হয়ে গেছে। আশা রাখি খুব শীঘ্রই আমাদের মিলটাও চালু হতে যাচ্ছে। সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস বন্ধের আগে প্রতি মাসে 8 থেকে 10 কোটি টাকার সুতা উৎপাদন হতো। সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালু হলে শুধু শ্রমিকদের কর্মসংস্থানই বাড়বে না, একই সাথে সাতক্ষীরার অর্থনৈতিক উন্নয়নে উন্মোচিত হবে নতুন দিক। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও অংশীদারিত্ব। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। যশোরে এবারে আখের ভালো ফলন হয়েছে। আগাম আখ কেটে বিক্রি করছেন চাষিরা। দাম ভালো পাওয়ায় খুশিও তারা। সংশ্লিষ্টরা বলছেন অনুকূল আবহাওয়া এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় আখের ফলন ভালো হয়েছে। রিপন হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন এনামুল হক। উঁচু বা মাঝারি উঁচু ও দোআঁশ জমিতে আখের চাষ ভালো হয়। আর যশোরের মাটিতে এইসব বৈশিষ্ট্য থাকায় আখ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁতপুর গ্রামের কৃষক রতন দেবনাথ এবছর 13 শতক জমিতে আখ চাষ করেছেন তিনি, যেখানে খরচ হয়েছে 40 থেকে 50 হাজার টাকা। আর সেই আখ বিক্রি করেছেন 2 লাখ টাকায়। শুধু রতন নয়, আখ চাষে লাভবান হচ্ছেন জেলার অন্যান্য কৃষকরাও। টোটালি ওই সাথী ফসলে আমাদের মনে করেন যে এই আখের যে খরচের টাকাটা এটা উঠে যায়। এই বাইলে দোআঁশ মাটির জন্য আখটা মিষ্টি হয়, এই মাখটা আটটা লাম্ব হয়, একটু লাল জুতির হয়। 15 কাঠা চাষ করেছি, আমার খরচ ওই 40-35 এইভাবে। আখের চাষটা আছে লাভজনক চাষ, মূলা কপি করা যায় আখের ফিলি পরে। যশোরের খালদার মোড়ের আখের হাট, যেখানে অন্তত বিক্রি হয় 15,000 পিস আখ, যার বাজার মূল্য প্রায় 6 লাখ টাকা। বর্তমানে এ হাটে 100 আখ বিক্রি হচ্ছে 2,000 থেকে 6,000 টাকা পর্যন্ত। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে আশেপাশের জেলায়। 48 টাকা, 50 টাকা, 54 টাকা, 52 টাকা, 56 টাকা পিস পড়ে। মাঠে সেরকম আমদানি হয়নি, যার জন্য বাজার এবার একটু বেশি। আখের খুব দাম পাচ্ছে এবছরে। এবছর যাচ্ছে কি সর্বনিম্ন 20 টাকা, আর ক্ষেতের থেকে বেচতে পারতেছি 35 টাকা করে পিস। কৃষি বিভাগ বলছে আখ চাষকে আরো লাভজনক করে তুলতে কৃষকদের সাথী ফসল চাষ সহ সব ধরনের সহযোগিতা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আখের সাথে যেহেতু দীর্ঘমেয়াদী একটা ফসল, এটা সাথে কিন্তু সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের ফসল তারা কিন্তু এখানে চাষ করে থাকে। সুতরাং আমরা কিন্তু কৃষকদের যাতে একই জমিতে আখের পাশাপাশি বিভিন্ন ধরনের সাথী ফসল উৎপাদন করে তারা যেন আরো বেশি লাভবান হয়, সেটার জন্যও কিন্তু আমরা তাদেরকে উৎসাহিত করছি। যশোরে এবছর প্রায় 220 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে, যেখানে উৎপাদন হবে প্রায় 22,000 টন আখ, যার বাজার মূল্য অন্তত 22 কোটি টাকা। এখন যশোর। সুপারির জমজমাট হাট বসে ঝালকাঠি ও পিরোজপুরে। বিক্রেতার হাঁকডাক আর ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে লেবুবুনিয়া ও কাউখালীর সুপারির হাট। এবার দাম কিছুটা কম হলেও ভালো ফলনে সন্তুষ্ট চাষিরা। ফলে দিন দিন এই জেলায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে। আলামিন তালুকদারের প্রতিবেদন বিস্তারিত। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঝালকাঠি ও পিরোজপুরে সুপারির ভালো ফলন হয়েছে। প্রতি কুড়ি বা 110টি সুপারি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। দাম কিছুটা কম হলেও ভালো ফলনে সন্তুষ্ট চাষিরা। ঝালকাঠির লেবুবুনিয়া ও পিরোজপুরের কাউখালী সহ দুই জেলার বিভিন্ন হাটে প্রতিদিন প্রায় 4 থেকে 5 কোটি টাকার সুপারি বেচাকেনা হয়। এখানকার উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় সুপারি চাষে ঝুঁকি ও উৎপাদন খরচ কম, রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ কম থাকায় সুপারি চাষে তাদের আগ্রহ বাড়ছে দিন দিন। এবার উৎপাদন ভালো হওয়ায় এবার সুপারি আমরা কম দামে কিনতে পারতেছি এবং আমরা ভালো লাভের আশা করতে পারতেছি। দাম ভালো আছিল, এখন একটু অনেক কম। বেশি ফলন হয়েছে এবং একটু সুপারিটার দাম কম, আমরা আশা করি আর একটু বাড়বে। কৃষি কর্মকর্তা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সুপারির ফলন হয়েছে ভালো। বাজার দর স্থিতিশীল থাকলে চাষিরা আরও লাভবান হবেন।
আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে যে আমরা এই সুপারির যেন পরিকল্পিত চাষাবাদ এবং এই অর্থনীতিতে এটি যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। আশা করি ভবিষ্যতেও সুপারি চাষে ভালো ফলাফল পাবে। ফলন ভালো হওয়ায় দুই জেলায় প্রায় 450 কোটি টাকারও বেশি সুপারি বেচাকেনা হবে বলে আশা সংশ্লিষ্টদের। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে 3 দিনের সাধু সঙ্গ শেষ হচ্ছে আজ। সঙ্গ ছেড়ে আপন নিরে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। বিদায় বেলায় অশ্রুসিক্ত চোখে তারা। এ নিয়ে আরও জানাতে ছেউড়িয়া থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, বিদায় বেলায় লালন ভক্তরা কি বার্তা দিচ্ছেন? চারিদিকে এই বিষাদের সুর, তবুও লালন যারা ভক্ত অনুসারীরা যারা রয়েছেন তারা লালনের জাতপাতহীন মানবতার যে অহিংস দর্শন যে প্রচার সেটি তারা কিন্তু গানে গানে প্রচার করছেন। তারা বলছেন যে লালনের যে আধ্যাত্মিক যে বাণী সেই বাণী কিন্তু প্রচারের মাধ্যমেই কিন্তু সারা দেশে সারা বিশ্বে কিন্তু যে হানাহানি এবং যে বৈষম্য যে মুক্ত সেটি কিন্তু গড়া সম্ভব এবং এতে লালনের যে দর্শন সেই দর্শন কিন্তু ধারণ করতে হবে এবং লালনের দর্শন ধারণ করতে পারলেই এইসব যে হানাহানি এইটি কিন্তু মুক্ত হবে। এইরকমটি আসলে বলছেন। আমি সেই সময়ে কিন্তু যে লালনের যে বাণী সেই বাণীগুলো কিন্তু আসলে যে ভক্ত অনুসারীরা তারা যারা রয়েছেন তারা গানে গানে তারা প্রচার করছেন। তারা খণ্ড খণ্ডভাবে তারা এখনও তারা এই যে বাণী সেটি আসলে প্রচার করছেন এবং আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা তাদের যে আপন নিরে কিন্তু তারা ফিরতে শুরু করেছেন। তারা বলছেন যে আবারও কিন্তু মিলিত হওয়ার যে বাসনা রেখে কিন্তু তারা যে সাইজির আখড়াবাড়ি ছাড়ছেন এবং আবার যে দোল উৎসব সেই উৎসবে তারা যোগ দিবেন এবং তারা বলছেন যে আবারও তাদের যে ভক্ত অনুসারী যারা রয়েছে তাদের সাথে কিন্তু তাদের তাদের সাথে কিন্তু আবারও দেখা হবে এরকম মনোবাসনা নিয়ে কিন্তু তারা ফিরে চলছেন। এবং একটি বিষয় বলে রাখি যে এই যে 3 দিনের যে স্মরণ উৎসবের যে আজকে কিন্তু যে বাউলদের যে অনুষ্ঠান সেটি কিন্তু শেষ হচ্ছে এবং এই অনুষ্ঠান এছাড়াও কিন্তু যে এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু সেইখানে কিন্তু যে বিভিন্ন যে বাহারি রঙের যে পশরা সাজিয়ে কিন্তু সেখানে বসেছেন দোকানিরা বলছেন যে এবছর কিন্তু বেশ যে লালনের আখড়াবাড়িতে কিন্তু এই বছর যে লক্ষ লক্ষ মানুষের প্রায় 10 লক্ষ মানুষের বেশি কিন্তু এরকম আসলে মানুষের সমাগম ঘটেছে এবং এবার তাদের যে ব্যবসা সেটিও আসলে তারা ভালো হয়েছে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সানি। 3 দিনের সাধু সঙ্গ শেষ হচ্ছে আজ। সে খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে এই অ্যাপে নিবন্ধন করা যাবে। ভোটার হতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়ার পর বিশ্বের কয়েকটি দেশে এনআইডি কার্যক্রমও চলমান রয়েছে। তবে তথ্যের অমিল ও সনদ সংক্রান্ত জটিলতা কারো পরিচয়পত্র পেতে দেরি হচ্ছে। এ অবস্থায় পাসপোর্টের তথ্য দিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার অনুরোধ প্রবাসীদের। কামরুল হাসান জলির প্রতিবেদনে বিস্তারিত। দেশের বাইরে প্রায় 1.5 কোটি বাংলাদেশি বসবাস করছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ করা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীদের ভোট গ্রহণের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। আগামী মাসে এই অ্যাপ উদ্বোধন করা হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডির তথ্য ব্যবহার করে এই অ্যাপে নিবন্ধন করবেন প্রবাসীরা। এরপর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা। প্রবাস থেকে প্রথম ভোট। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। প্রবাসীদের ভোটাধিকার এখন সময়ের অপরিহার্য দাবি। আমরা যদি খেয়াল করি বাংলাদেশের মোট জনশক্তির 10% নাগরিক বিদেশে অবস্থান করছে। নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ, প্রবাস থেকে জাতীয় নির্বাচনে সরাসরি ভোট প্রদান করা যাবে। দেশের যারা থাকেন জনগণের মতো আমরাও সরকার গঠন করার জন্য যে দল করুক না কেন পছন্দ মতো ভোটটা দিতে পারবো, এই জন্য আমরা খুব আনন্দিত। এটা অ্যাপ চালু করছে, আমরা এটা নিশ্চিত করতে চাই যে এটা যেন সুস্থ এবং সুন্দর করেন এবং ইজি করে দেন, যেটা সবাই প্রবাসীরা যেন সাধারণত সহজভাবে ভোটটা দিতে পারে।
ভোটার হবার ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক। বিশ্বের কয়েকটি দেশে তাই এনআইডির কার্যক্রম চলমান রয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন শতাধিক এনআইডি সেবা সক্ষমতা নিয়ে কাজ করছে কোনো কোনো মিশন। এর আগে কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় এই পরিষেবা চালু করা হয়। তবে নতুন এনআইডির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যের অমিল থাকায় অনেকে বিপাকে পড়ছেন। কারো কারো বাবা মায়ের তথ্য, জন্ম ও মৃত্যু সনদ কিংবা শিক্ষা সনদের তথ্যে অমিল থাকায় বিলম্ব হচ্ছে কাজে। অনিশ্চয়তা বাড়ছে তাদের এনআইডি প্রাপ্তিতে। পাসপোর্টের তথ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনের জন্য ভোটার নিবন্ধন করার দাবিও তাদের। প্রবাসে বসে আমাদের এখানে সংশোধন করার কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে আমরা অনেকেই ভোট থেকে এবার দূরে থাকবো। যেহেতু আমাদের পাসপোর্ট জন্মবন্ধন আছে, তাহলে আমরা ভোটার অধিকার পেতে পারি। যাদের পাসপোর্টও আছে তারাও তাদের ভোট অধিকার আদায় করতে পারে। যারা এনআইডির আওতায় যেতে পারেনি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সকল প্রবাসী ভাইদেরকে তাদের যে হাতে থাকা পাসপোর্ট, সেই সবুজ পাসপোর্টটা ব্যবহার করে যেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এদিকে নির্বাচন কমিশনের পাঠানো তথ্যসহ প্রবাসীদের ভোটদান পদ্ধতির নির্দেশিকায় ইতোমধ্যে প্রচার শুরু করেছে বিদেশে থাকা বাংলাদেশ দূতাবাস, হাই কমিশন ও কনসুলেট। পোস্টাল ভোটিংয়ের তালিকাভুক্তি ও ভোটদান প্রক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস আবুধাবি খুব শীঘ্রই আমরা একটি কর্মশালার আয়োজন করছি। আপনারা কিভাবে এই ভোটাধিকার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বা ভোটদান প্রক্রিয়া কিভাবে অংশগ্রহণ করবেন সেই ব্যাপারে আমরা আরও পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই আয়োজন করছি। আমরা আশা করছি যে আপনারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। বিদেশে বসে প্রথমবার ভোট প্রদানের সুযোগ পাবেন তারা, কিন্তু অধিকাংশ দেশে এখনও এনআইডি কার্যক্রম চালু হয়নি। সেক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের পাসপোর্টের তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। কামরুল হাসান, জনি, এখন বিশ্ব। দুর্ভিক্ষের লাগাম টানতে গাজা উপত্যকার 9টি বেকারিতে প্রতিদিন তৈরি হচ্ছে 3 লাখ রুটি। তবে ক্ষুধার্ত গাজাবাসীর চাহিদার তুলনায় কম হওয়ায় উপত্যকা জুড়ে আরও 30টি বেকারি পুনরায় চালুর চেষ্টা করছে জাতিসংঘ। এদিকে ত্রাণ ঢুকলেও গাজা সিটি এবং উত্তরাঞ্চলের ত্রাণবাহী ট্রাক পৌঁছানো অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন সংস্থাটি। অন্যদিকে মৃত্যু ঝুঁকি কমাতে শিশুদের জন্য পুষ্টি সহায়তা বিতরণে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ইউনিসেফের। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বেকারিতে রুটি তৈরির এই দৃশ্য গাজা উপত্যকার অন্যতম দুর্ভিক্ষের নগরী দের আল বালার। হামাস ইসরায়েলের অস্ত্রবিরতি শুরুর পর থেকে ত্রাণ ঢুকতে থাকায় এভাবে জীবন্ত হয়ে উঠছে জাতিসংঘের বেকারিগুলো। তাজা রুটির গন্ধ যেন ক্ষুধার্ত গাজাবাসীর মনে আশার আলো জাগাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে এরই মধ্যে 9টি বেকারি চালু করতে সক্ষম হয়েছে তারা। এসব বেকারিগুলোতে প্রতিদিন প্রায় 3 লাখ রুটি তৈরি হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। এমন পরিস্থিতিতে উপত্যকা জুড়ে বন্ধ থাকা আরও 30টি বেকারি পুনরায় চালু করার চেষ্টা করছে জাতিসংঘ। অর্থাৎ অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনিদের রক্ষায় রীতিমতো যুদ্ধ শুরু করেছে সংস্থাটি। We want to get 1 million meals out there every day, and we're on track to do that. And this is an extraordinary moment as the humanitarian aid community comes back together to support Gazan people as they rebuild their lives. ইসরায়েলি অবরোধের কারণে কোনো ত্রাণবাহী ট্রাক ঢুকতে না পারায় এতদিন এসব বেকারি বন্ধ ছিল, যার কারণে খাবারের অভাব চরম পর্যায়ে পৌঁছায়। ফলে গত আগস্টের শেষে গাজা সিটি সহ আশপাশের এলাকাগুলোকে দুর্ভিক্ষের নগরী হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ। ইসরায়েলের 2 বছরের ভয়াবহ আগ্রাসন সাময়িকভাবে বন্ধের পর থেকে প্রতিদিন গড়ে প্রায় 560 টন খাবার ঢুকছে গাজা উপত্যকায়। তবে গাজা সিটি এবং উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক ঢোকা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে জানিয়েছে জাতিসংঘ। চাহিদা অনুযায়ী ত্রাণ ঢুকতে না পারায় দ্রুতই সবগুলো সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। All the UN partners and NGO partners and the groups on the ground, everybody is, on full speed. If we stay on this path,
we can pull communities back from the brink of famine. Still, access to Gaza City and to the north of Gaza in general is extremely challenging. এভাবে ত্রাণ সহায়তা অব্যাহত রাখা গেলে আগামী 3 মাসের মধ্যে 16 লাখ গাজাবাসীর কাছে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতির প্রথম 60 দিন ব্যাপকভাবে বাড়ানো হবে মানবিক সহায়তা। এমনকি 50,000 শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে থাকায় পুষ্টিকর খাদ্য সহায়তা বিতরণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 5 গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করেছেন প্রায় 1 লাখ মার্কিন নাগরিক। স্থানীয় সময় শনিবার সকালে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প বিরোধী এই নো কিংস বিক্ষোভের অংশ হিসেবে 2,500-এরও বেশি র্যালি বের করেন। আয়োজকরা প্লেকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও সাবওয়েতে অবস্থান নিতে দেখা যায় বিক্ষোভকারীদের। তাদের অভিযোগ, ট্রাম্পের অভিবাসন ও শিক্ষা সহ বিভিন্ন নীতি দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের সাথে বহু ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই। আগুন নিভলেও এখনো উঠছে ধোঁয়া। পরপর বড় আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখার আহ্বান রাজনৈতিক নেতাদের। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, চলছে তদন্ত, বিবৃতিতে সরকার। জলবায়ু পরিবর্তনে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে বেড়েছে বজ্রপাতেরও ঝুঁকি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোপণ হচ্ছে 1 লাখ তাল গাছ। ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে লাখো মার্কিনীর বিক্ষোভ, স্বৈরতন্ত্রের দিকে দেশকে নিয়ে যাওয়ার অভিযোগ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon ও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।